স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। জানাবো বিস্তারিত। উন্নয়নের জন্য জেলা প্রশাসকদের যোগাযোগে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সমাজের সব শ্রেণীর মানুষকে সম্পৃক্তের তাগিদ দিয়ে তিনি বলেন, রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতায় সম্প্রসারণ ঘটাতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে এসব কথা বলেন উপদেষ্টা। অনেক ব্যবসায়ী আছে প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি ওইখানে ইনডাইরেক্ট ট্যাক্সে কমিয়ে আমরা চেষ্টা করবো ডিরেক্ট ট্যাক্স হিসেবে। ডিরেক্ট ট্যাক্সে আবার রেটটা আমাদের কর্পোরেট ট্যাক্স আমাদের হাইয়েস্ট, রেটটা বাড়াবার চেয়ে যদি আমরা অন্য কোম্পানি আনতে পারি সেটা আমাদের, এবং সেজন্য আমরা সার্ভিসও দিব। দেশে যতগুলো বিতর্কিত আর অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তার সবই করেছে প্রশাসন, এমন অভিযোগ করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অন্তর্বর্তী সরকারের আমলে চিত্র পাল্টাবে প্রত্যাশা করেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা বলেন। খাদ্য উপদেষ্টা জানান, রমজান মাসে 50 লাখ পরিবারকে 30 টাকা কেজি দরে 15 কেজি চাল দেয়া হবে। সুষ্ঠুভাবে এই কার্যক্রম তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। জানান, মার্চ ও এপ্রিল মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেওয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা নিজেদের কাজের পাশাপাশি জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। এ বাহিনীকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এ সময় কোস্টগার্ড প্রধান বলেন, সমুদ্র সীমাকে সুরক্ষিত রাখতে স্বল্প জনবল দিয়ে দেশ সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক। শুধুমাত্র অর্থনীতি ও পরিবেশ সুরক্ষা নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকায় সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড ভূমিকা রেখে যাচ্ছে। সক্ষমতা বৃদ্ধির জন্য মুন্সিগঞ্জ জেলায় গদারিয়ায় নির্মিত হয়েছে একটি আধুনিক ডকইয়ার্ড, যা ভবিষ্যতে কোস্টগার্ড ছাড়াও অন্যান্য সংস্থার জাহাজ এবং বোট মেরামতের সহায়তা ভূমিকা রাখবে। তিস্তা নদী রক্ষা আন্দোলন ঘিরে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে 48 ঘন্টার লাগাতার কর্মসূচিতে জড়ো হচ্ছেন মানুষ। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থানে এই কর্মসূচিতে যোগ দেবেন বিএনপি মহাসচিব ও তার মিত্র দলের কেন্দ্রীয় নেতারা। বেলা 2টায় কাউনিয়ার তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচিতে 3 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। আমরা দীর্ঘদিন যাবত আমরা খুব কষ্ট ভোগ করতেছি। এই নদী সবসময় ভাঙে, আমরা একটা করে বাড়ি 7বার 8বার করে আমাদের এই এলাকার মানুষের বাড়ি ভাঙে যায়, 7বার 8বার করে আমরা এখান থেকে সরে নেই। তো এবার দুলু ভাই আমাদের এই আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলনে 48 ঘন্টা আমরা এখানে অবস্থান করব। এই 2 দিনকার লাগাতার কর্মসূচি, এই 2 দিনকার লাগাতার কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন হয় নাই, সরকার আমাদের দাবিটা মেনে নেয় নাই, অতদিন পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত থাকবে। তিস্তা নদীর তীরে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। সুফিয়ান, কয়টা নাগাদ শুরু হচ্ছে এই কর্মসূচি আর সারা কেমন দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন? শান্তা, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের যে তিস্তা ডালিয়া পয়েন্ট রয়েছে সেখানে।
আমি এখানে আসার পর থেকেই দেখছি যে এই আন্দোলনে যারা যোগ দিবে তারা কিন্তু আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই আন্দোলনের লোকের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু লোকজনের উপস্থিতি এখানে বাড়ছে। তো এখানকার যারা আয়োজক রয়েছে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে 48 ঘন্টার এই আন্দোলনে লাখো মানুষের সমাগম হবে। যে কয়টি স্পট রয়েছে এই উত্তরের জেলাগুলোতে সবকটিতেই লাখো মানুষের ঢল নামবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আমরা এখানে আসা যে মানুষজন আছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে 48 ঘন্টার প্রস্তুতি যেহেতু নিয়ে আসছেন তাই তারা আস্তে ধীরে নিজের বাসা থেকে কেউ কম্বল, কেউ চিড়ে, মুড়ি এবং শুকনো যে খাবারগুলো রয়েছে তারা সেগুলো কিন্তু নিয়েই এই আন্দোলনের উদ্দেশ্যে আসছেন। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনে যে যেমন বড় মানুষ রয়েছে, বয়স্ক মানুষও রয়েছে, ঠিক তেমনিভাবে এই মানুষদের সাথে কিন্তু তাদের সন্তানরাও স্বতঃস্ফূর্তভাবে এবং হাসতে হাসতে এই আন্দোলনে আসছেন। তারা যেমনটি বলছেন যে আমাদের বয়সকালে তিস্তা আমাদের যেভাবে গ্রাস করেছে, আমরা আসলে চাই না যে আমাদের আগামী প্রজন্ম যেন এই তিস্তার করাল গ্রাসে পড়ে। তো সেই জন্য তারা তাদের নতুন যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মকে এই আন্দোলনে শরিক করতে দলে দলে নিয়ে আসছেন। তো শান্ত, এই ছিল তিস্তার ডালিয়া পয়েন্ট থেকে আমার থেকে সবশেষ খবরাখবর। সোফিন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর যাত্রাবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা মা নিহত হয়েছেন, আহত হয়েছেন মেয়ে। সোমবার সকালে মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা রুনা আক্তার। আহত বাবা আব্দুল জব্বারকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এদিকে মেয়ে জুঁই আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানান তাদের বাসা রাজধানীর ডেমরায়, আর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর 4টি গাড়ির সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামরাখালায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান, সকালে শ্রীনগরের কামারখোলায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এ সময় একই লেনে আসা দুটি বাস পরপর পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় দুটি বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন কেটে আহতদের উদ্ধার করা হয়। চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এ সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। স্থানীয় সময় সোমবার ভোর 5:36 এ কম্পন অনুভূত হয়। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধুলাকুয়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 5 কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গেল 25 বছরে দিল্লিতে এই ধরনের কম্পন অনুভূত হয়নি বলে দাবি স্থানীয়দের। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে আগ্রা, বিহার, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায়। এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভের তাপ বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎহীন সেখানকার 46,000 মানুষ। বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে তাদের। এই হামলা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, এই হামলার কারণে তীব্র ঠান্ডায় কষ্ট বেড়েছে বিদ্যুৎহীন মানুষের। গেল রবিবার রুশ বাহিনী রাতভর ইউক্রেনে 143টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। 95টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এদিকে শান্তি রক্ষায় যুক্তরাজ্য ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনের আগে একথা জানান তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন tbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।